আপনাকে স্বাগতম। আমি আপনার বন্ধু এবং এই গল্পের সূত্রধার দেবব্রত মজুমদার। চলুন গল্প শুরু করি। ছায়া, এক প্রেতাত্মার গল্প। সন্ধ্যা 5:30 পর্যন্ত আমরা প্রায় 2-5 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। আমরা কাজ বাঁধের উপরই বন্ধ করেছিলাম এবং তখন পর্যন্ত ববি খৈরাগড় থেকে কেনাকাটা করে ফিরে এসেছিল। সে তার সাথে 9 জন রাজস্থানী ট্রাক্টর চালককেও এনেছিল, যাদের কাজ পরের দিন থেকে শুরু হতে যাচ্ছিল। এই ট্রাক্টর চালকদের কাজ ছিল মাটি খনন করা এবং তা ছড়িয়ে দেওয়া। তারা ছিল সাহসী মানুষ, যে কোনো বনে বা অজানা স্থানে সহজেই থাকতে পারত। ববি বাঁধের এক চূড়ায়, যেখানে শীষমহলের কিছু ধ্বংসাবশেষ অবশিষ্ট ছিল, তার শিবির স্থাপন করল। আমার জন্য সে একটি খাটিয়া রাখল, যাতে আমি সেখানে বসে আনন্দ উপভোগ করতে পারি। বাকিরা সবাই মাটিতে বসার ব্যবস্থা করেছিল। ববি 2টি গর্ত খুঁড়ে চুলার ব্যবস্থা করল। এইসব কাজে ববি এবং বিষ্ণোই ভাইদের প্রায় 1 ঘণ্টা সময় লেগেছিল। গরমের সময় ছত্তিশগড়ে সূর্য সন্ধ্যা 7টার মধ্যেই দিগন্তে ডুবে যায়। রাজনান্দগাঁও থেকে 2 জন সরকারি ইঞ্জিনিয়ার এসেছিলেন, যাদের আমি আমাদের সাথে পার্টি করার জন্য রাজি করিয়েছিলাম। তারা দুজনই তরুণ এবং অবিবাহিত ছিলেন, তাই তারা রাতের জন্য থাকার কথাও মেনে নিলেন। গ্রামের প্রধান এবং সরপঞ্চ পার্টিতে যোগ দিতে রাজি হয়েছিলেন, তবে শর্ত ছিল তারা রাতে থাকবেন না। এখন আমাদের পার্টির জন্য মোট 4 জন সদস্য হয়ে গিয়েছিল। সন্ধ্যা 7:30 নাগাদ ববি একটি হাঁড়িতে খাসির মাংস রান্নার জন্য চুলায় বসিয়ে দিল এবং অন্য চুলায় 2টি মুরগি ভাজতে শুরু করল। আমি গ্রামের এক কুয়া থেকে স্নান করে ফিরে এসেছিলাম। সন্ধ্যায় স্নান করা বাধ্যতামূলক ছিল, কারণ সাইটে প্রচুর ধুলোমাটি উঠত। চূড়ায় পৌঁছে আমি খাটিয়াতে গিয়ে বসলাম। ববি বলল, স্যারজি, সবার জন্য পানীয় মিশিয়ে দেব। আমি হাসিমুখে বললাম, এতে আর জিজ্ঞেস করার কি আছে? তাড়াতাড়ি বানাও, 2-1 চুমুকেই আসর জমে উঠবে। ববি সরপঞ্চ ও প্রধানের আনা স্টিলের গ্লাসে এবং আমার জন্য কাঁচের গ্লাসে পানীয় ঢেলে নিয়ে এলো। সাথে একটি ভাজা মুরগিও ছিল। এরপর মদ্যপানের আসর বসে গেল। আমি প্রধানকে জিজ্ঞেস করলাম, আপনি বলছিলেন যে মহারাজের লাশ এখানেই পাওয়া গিয়েছিল, সেটি কোথায়? প্রধান একটি গাছের দিকে ইঙ্গিত করে বললেন, ওই গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল মহারাজের দেহ। আর আপনি যেখানে বসে আছেন, সেখানেই ছিল মহারাজের সিংহাসন। আমি ববিকে ডেকে জিজ্ঞেস করলাম, ববি, তুমি কি আগে কখনো এখানে এসেছিলে? ববি বলল, স্যারজি, আমি তো প্রথমবার এসেছি, আপনার সাথেই। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে ঠিক সেই স্থানে খাটিয়া পাতলে, যেখানে রাজা বসতেন? ববি কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি জানি না, স্যারজি। জায়গাটা উঁচু ছিল, তাই সেখানে রাখলাম। আমার পাশে অজয় চৌধুরী বসেছিল, সে তার গোঁফে তা দিচ্ছিল। তাকে এসব ভূতপ্রেতের গল্প মোটেই আকর্ষণ করছিল না। সে এতটাই নির্ভীক ছিল যে, যদি সত্যি কোনো ভূত সামনে আসত, তাহলে সেটাকেও ঘুষি মেরে তাড়িয়ে দিত। আমি প্রধানকে জিজ্ঞেস করলাম, আপনাকে এই গল্পগুলো কে বলেছে? প্রধান বললেন, গ্রামের বয়োজ্যেষ্ঠরা এগুলো বলতেন এবং দেখাতেন কোথায় কি ঘটেছিল। আমি গল্পের রহস্য উন্মোচনের চেষ্টা করলাম। আপনি বলেছিলেন, এক সরল কিশোরী তার স্বামীর মুখ দেখেনি, আর পরদিন সকালেই তার স্বামী অন্য শহরে চলে গিয়েছিল এবং কখনো ফিরে আসেনি। এর মানে, গল্পের প্রথম রহস্য হল, এক বর কে ছিল? এটি শুধু মহারাজই জানতেন। প্রধান বললেন, বর আর কখনো ফিরে আসেনি, আর মহারাজকে জিজ্ঞেস করার সাহসও কেউ করেনি। তাই আজও কেউ জানে না বর কে ছিল। আমি বললাম, গল্পের দ্বিতীয় রহস্য হল, যেসব মেয়েরা চোখের কাপড় সরিয়েছিল, তাদের বর কে ছিল? কেবল রাজা এবং সেই মেয়েরাই জানত। আর তারা কখনো রাজস্থানে ফিরে আসেনি। প্রধান মাথা নাড়লেন, একদম ঠিক, সাহেব। আমি যোগ করলাম, এক বর ছিল অজানা। কেউ জানত না সে কে ছিল, কোথা থেকে এসেছিল। 2, উভয় ক্ষেত্রেই বর আর ফিরে আসেনি। 3, রাজা এত তাড়াতাড়ি বর খুঁজে পেলেন কিভাবে? 4, মহারাজের এমন কি কাজ ছিল যে, বরের সকাল সকাল অন্য শহরে চলে যেতে হতো? আমি বললাম, যদি আমি এই গল্পকে সত্য ধরে নিই এবং সব সূত্র একসাথে জোড়া লাগাই,
তাহলে মহারাজই সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আমার মতে মহারাজ নিজেই বর সাজতেন। গল্পের তৃতীয় রহস্য ছিল সেই মেয়েটি কে ছিল যে শেষবার এই চূড়ায় এসেছিল। সেই রাতে, রাত 1টা বাজে, আমি একটি গাছের কাছে গিয়ে বসলাম যেখানে মহারাজের লাশ পাওয়া গিয়েছিল। হঠাৎ আমি দূরে একটি লণ্ঠনের আলো দেখতে পেলাম। আমি অজয় এবং ববিকে ডাকলাম, দেখো, তোমরা কি কোনো আলো আমাদের দিকে আসতে দেখছ? অজয় বলল, হ্যাঁ, একটি আলো ঝলমল করছে। কিছুক্ষণ পর চাঁদের আলোয় আমরা স্পষ্ট দেখতে পেলাম একটি নৌকা ধীরে ধীরে আমাদের দিকে আসছে। নৌকা এসে থামল এবং মাঝি নেমে এসে নৌকাটি টেনে তীরে রাখল। হঠাৎ নৌকা থেকে একজন নববধূর বেশে একটি মেয়ে নামল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল এবং বলল, প্রণাম রুদ্র। আমি হতবাক হয়ে গেলাম। আপনি আমার নাম জানেন কিভাবে? আপনি কে? নববধূ বলল, রুদ্র, তুমি এখানে কি করছ? আমি কি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে পারি? আমি বললাম, আপনার নাম কি? মেয়েটি গাছের নিচে বসল এবং বলল, আমি ছায়া। সকালে আমি সরপঞ্চ ও মুখিয়াজিকে ওই গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলাম। অজয় এবং ববি টাপুর ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। আমাদের 3জনকে সেখানে থেকে তুলে খাটিয়ার কাছে নিয়ে যাওয়া হয় এবং মুখে জল ছিটিয়ে আমাদের জ্ঞান ফিরিয়ে আনা হয়। আমার হাতে ছিল একটি পুরনো, মলিন ও ধুলোমাখা দুলহানের লেহেঙ্গা। আমরা 3জনই যখন জ্ঞান ফিরে পেলাম তখন আশেপাশে উপস্থিত সবাই জিজ্ঞাসা করল, তোমাদের কি হয়েছিল? তোমাদের এই অবস্থা কিভাবে হল? আমি তাদের ছায়ার কথা বললাম এবং গল্পের বাকি অংশ বললাম। আমি ছায়ার কাছে গিয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসলাম এবং বললাম, ছায়া ম্যাডাম, আপনার নাম তো জানলাম, এবার আপনার কাজও বলুন। ছায়া বলল, আমি আমার নাম বলে দিয়েছি তোমাকে। ধীরে ধীরে আমার ধামও বলে দেব। তুমি অবাক হজো না যদি আস্তে আস্তে আমার কাজও বলে দিই। কিছু মানুষ ভুল করে আমাকে শান্তি বলে, কিছু আমাকে ভূত বলে, আর কিছু চুপচাপ থাকে। কিন্তু আমি শান্তি নই। আমি ছায়া। আমি শান্ত নই, আমি মৌন নই। আমার মধ্যেও স্বর বয়ে চলে। কখনো কখনো আমার মধ্যে কিছু নড়ে ওঠে, কখনো কিছু জ্বলে ওঠে। যা নড়ে তা হয়তো ব্যাঙ, আর যা জ্বলে তা জোনাকি, যা তোমাকে বিভ্রান্ত করে। আমি খুব শান্ত, কিন্তু তবু দুলছি। এই সসরস, এই খসখস, সব আমারই শব্দ। এ এক রহস্য যা এখন আমি প্রকাশ করছি। আমি শূন্যতায় থাকি। এমন এক শূন্যতা যেখানে ঘাস জন্মায়, নরম আর ঝোপঝাড়, কিছু তেঁতুলের, কিছু পিপল গাছের, আর অন্ধকার যা দ্বিগুণ হয়ে ওঠে। তুমি আমাকে দেখছ যেখানে আমি বসে আছি। তুমি আমাকে দেখছ যেখানে আমি পড়ে আছি। আমি এমনই ধ্বংসস্তূপ বেছে নিই। আমি এমনই জায়গায় বড় হয়েছি। হ্যাঁ, এখানে, শীষমহলের দেয়ালের উপর, নিচ তলঘর, মাটির সমতলে বা ভূমিতে কিছু জনশ্রুতি ছিল যা আমাকে ভয়ঙ্কর করে তোলে। কিন্তু তুমি ভয় পেজো না। আসলে কোথায় ভয় নেই। তবে এখানে ভয়ের কিছু বিশেষ নেই, এটি কেবল একটি কাহিনী। অনেক দিন আগে এখানে এক রানী ছিলেন, ইতিহাস তার গল্প বলে না। সে এক পাগলের জন্য তার জীবন উৎসর্গ করেছিল। এটাই ছিল তার একমাত্র ভুল। এই ভগ্নপ্রায় ঘাট, যা একসময় জলাশয়ের অংশ ছিল, এখানেই সে প্রতিদিন বসে গান গাইত। এখন তার বসার সময় শেষ হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় রানী জানালার কাছে আসত, পাগলের গানের সুর গুনগুন করত। তখন পাগল এসে বাঁশি বাজাত। রানী লুকিয়ে লুকিয়ে সেই বাঁশির সাথে গাইত। একদিন রাজা এটি দেখে ফেলল এবং তার হৃদয়ে ঈর্ষার রেখা ফুটে উঠল। রাগে অগ্নিশর্মা হয়ে সে রানীর কাছে এই সম্পর্কের হিসেব চাইল। রানী বলল, পাগলকে এখানে ডাকো। আমি পাগল, রাজা। তুমি আমাকে ভুলে যাও। আমি বহুদিন ধরে জেগে আছি, আমাকে এই বাঁশির সুরে ঘুম পাড়িয়ে দাও। রাজা ক্ষিপ্ত হয়ে উঠল, কারণ তার কাছে এমন উত্তর গ্রহণযোগ্য ছিল না। সে ভেবেছিল এই বিশাল শীষমহলে বন্দিত্ব নেই। তুমি যেখানে বসে আছো সেখানেই ছিল সেই ফাঁসি।
রানীর কোমল দেহ এখানেই দুলেছিল। পাগলেরও, রানীরও এখানেই। রাজা হেসে বলেছিল, রানী, তুমি ভুল করেছ। কিন্তু পরে রাজা অনুতপ্ত হল। সারা প্রাসাদে পাগলের গান প্রতিধ্বনিত হতে লাগল। মাঝে মাঝে রাজার মনে পড়ত রানীর কথা। অনেক বছর পর আমি এখানে এসেছি। রাজাকে শাস্তি না দিলেও তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলাম। এখন বহু বছর পর তুমি ফিরে এসেছ, পাগল। আমি জন্ম জন্ম ধরে জেগে আছি। কেবল তুমি আমাকে ঘুম পাড়াতে পারো। আমি ছায়ার গল্প শুনে জিজ্ঞাসা করলাম, কিভাবে? রানী বলল, এই গাছের নিচে রাজা আমার দেহকে কবর দিয়েছিল। তুমি এই গাছের কাছে খনন করো এবং আমার অস্থি এখানে পুড়িয়ে দাও। আমাকে মুক্তি দাও, আমার পাগল রুদ্র। আমি, অজয় এবং ববি মিলে ট্র্যাক্টরের সাহায্যে খনন শুরু করলাম। রানী কিছু দূরে দাঁড়িয়ে এটি দেখছিল। প্রায় 3 ফুট গভীর খননের পর আমরা রানীর কঙ্কাল পেলাম। রানীর নির্দেশ অনুযায়ী আমরা সেখানেই তার অস্থি দাহ করলাম। যেই মুহূর্তে আমরা কঙ্কাল পুড়ালাম, রানীও সেই আগুনে বিলীন হয়ে গেল। সেখান থেকেই আমাদের এই বিয়ের পোশাক পাওয়া গেল। তারপর আমাদের কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, আমি আবার সেই গাছের কাছে গেলাম। অজয় থেকে পেট্রোলের ক্যান নিয়ে আমি রানীর লেহেঙ্গাটিও আগুনে পুড়িয়ে দিলাম। তারপর আমি সরপঞ্চ ও মুখিয়াকে বললাম, এখন থেকে এখানে আর কোনো মেয়ের চিৎকার শোনা যাবে না, কেউ আর জলাশে ডুবে মরবে না, আর কেউ পাগল হবে না। রানীর আত্মা মুক্তি পেয়েছে। এখন আপনারা রাতে এখানে আসতে পারবেন। আমরা 3 জন সারা রাত ঘুমাইনি। আমি বললাম, আমরা এখন খাবার যাচ্ছি। দুপুরের মধ্যে ফিরে আসব। এরপর আমরা গাড়ি নিয়ে খৈরাগড়ের দিকে রওনা দিলাম। সুইকদান পৌঁছানোর পর আমি অজয়কে গাড়ি এক পান দোকানের সামনে থামাতে বললাম। সেখান থেকে আমি সাদা পরি এক প্রকার সিগারেট কিনলাম এবং আগুন ধরালাম। হঠাৎ আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। অজয় বলল, সারজি, আপনি তো বেঁচে গেছেন, কিন্তু মুখিয়ার কথা মতো আপনি কি সত্যিই পাগল হয়ে গেলেন? আমি হাসি থামিয়ে বললাম, চলো, গাড়ি চালাও। খৈরাগড়ের সেই বইগা না জানি কি করছে। अगर आपको मेरी कहानियां अच्छी लग रही हैं तो मेरे वीडियोस को लाइक करें और मेरे चैनल को सब्सक्राइब जरूर करें। साथ में बेल आइकॉन को दबाना मत भूलिए ताकि आपको मेरी नई वीडियोस की जानकारी मिलती रहे। धन्यवाद।